হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। সেদিন চৈত্র মাস উপন্যাসের 15তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। মবিনুর রহমান চাদর গায়ে বসে আছেন। তার ধারণা জ্বর এসেছে। থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়েছে, জ্বর পাওয়া যায়নি। বরং দেখা গেছে গায়ের তাপ স্বাভাবিকের চেয়ে একটু নিচে। হয়তো এটাও খারাপ, তার সামান্য শ্বাসকষ্টও হচ্ছে। এই সমস্যা আগেও ছিল। শরীর খারাপ করলে কিংবা কোনো কারণে অস্বস্তির বোধ করলেই শ্বাসকষ্ট হয়। ডাক্তারদের ধারণা ব্যাপারটা মানসিক। শ্বাসকষ্ট নাকি সাইকোসমেটিক ডিজিজ। কোনো কারণে মনে চাপ পড়লে শ্বাসকষ্ট হয়। তার ধারণা ডাক্তারদের কথা ঠিক না। শ্বাসকষ্টের সমস্যাটা হচ্ছে দুর্বল ফুসফুসের কারণে। ছোটবেলায় অনেকবার তার ফুসফুসে পানি ঢুকেছে। ফুসফুস তখনই নষ্ট হয়েছে। মবিনুর রহমানের হাতে পানির গ্লাস। তিনি কিছুক্ষণ পর পর বরফ শীতল পানিতে চুমুক দিচ্ছেন। শ্বাসকষ্ট তখন কিছু কম হচ্ছে। এই বিষয়টা ডাক্তারকে বলতে হবে। শফিক তার সামনে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে চিন্তিত বোধ করছে। কী নিয়ে চিন্তা করছে জানতে পারলে ভালো হতো। ভবিষ্যতে মানুষ এমন কোনো যন্ত্র কি বের করতে পারবে যা দিয়ে মনের কথা বোঝা যায়? যত টাকাই লাগুক এরকম একটা যন্ত্র তিনি কিনতেন। যন্ত্র কানে লাগিয়ে বসে থাকতেন। তার সামনে লোকজন আসতো যেত, তিনি কারো সঙ্গেই কোনো কথা বলতেন না। শফিক: জি স্যার। এখন বলো লায়লা তোমাকে কী জন্য ডেকেছিল? তিনি আমার বাবার জন্য কিছু খাবার দিয়ে দিলেন। কী খাবার? শিং মাছের ডিম। ওই দিন বাবা কথায় কথায় বলেছিলেন তার সবচেয়ে পছন্দের খাবার শিং মাছের ডিম। অনেক দিন তিনি এটা খান না, মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছে করে। লায়লা কি বলেছিল যে সে শিং মাছের ডিম রান্না করে খাওয়াবে? জি না স্যার, বলেননি। সে শিং মাছের ডিম রান্না করে পাঠিয়ে দিল কেন? সে কেন বলল না তুমি তোমার বাবাকে নিয়ে এসে পছন্দের খাবার খেয়ে যাও? জানি না স্যার, কারণটা তো খুব সহজ। তুমি জানো না কেন? স্যার, কারণটা সহজ হলেও আমি ধরতে পারছি না, আমার বুদ্ধি কম। কারণটা তোমাকে বলি। তোমার বাবাকে সে যদি দাওয়াত করে শিং মাছের ডিম খাওয়াতো, তাহলে ব্যাপারটা হতো অনেক আইটেমে একটা পছন্দের আইটেম। আর এখন কি হলো? শিং মাছের ডিমটা অনেক বেশি গুরুত্ব পেল। জিনিসটা রান্না হলো নারায়ণগঞ্জ। এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়ে জিনিসটা সংগ্রহ করে আবার ঢাকায় ফিরে গেল। স্যার, ম্যাডাম হয়তো এত চিন্তা করে কিছু করেননি। বাবুল শোনো, মানুষ আলাদাভাবে গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করে কিছু বের করে না। চিন্তার ব্যাপারটা সব সময় হতে থাকে। বেশিরভাগ সময় মানুষ এটা বুঝতে পারে না। এখন বলো, তোমার পছন্দের খাবার কি? স্যার, আমার আলাদাভাবে কোনো পছন্দের খাবার নেই। কয়টা বাজে? স্যার, 11টা বাজে। আচ্ছা, তুমি যাও। শফিক ঘর থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা খেলো। ধড়াম করে শব্দ হলো। স্বাভাবিক রিফ্লেক্স অ্যাকশানে মানুষ শব্দের দিকে ফিরে তাকাবে। মবিনুর রহমান ফিরে তাকালেন না, মূর্তির মতো বসে রইলেন। শফিকের মা মনোয়ারা বেগম বাথরুমে পা পিছলে পড়ে মাথায় ব্যথা পেয়েছেন। আঘাত তেমন গুরুতর না, মাথা ফাটেনি। তবু তিনি চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেললেন। তার বড় মেয়ে সুরমা এবং মেয়ের জামাই ফরিদ দৌড়ে এসে তাকে তুলতে গেল। তিনি মেয়ে জামাইয়ের দিকে তাকিয়ে, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তুমি দূরে থাকো। ফরিদ বলল, মা, আপনাকে বিছানায় শুইয়ে দেই। তিনি হতভম্ব গলায় বললেন, শাশুড়ির গায়ে হাত দিবে এটা কেমন কথা? আপনার ছেলে এখানে থাকলে সে আপনাকে ধরতো না? মনোয়ারা বললেন, তুমি মুখে মুখে তর্ক করবে না। ছেলে আর মেয়ের জামাই এক না। তর্ক করা হয়েছে তোমার স্বভাব। আপনি বাথরুমে পড়ে থাকবেন? হ্যাঁ, বাথরুমে পড়ে থাকবো। তুমি সামনে থেকে যাও। সুরমা মাকে টেনে তোলার চেষ্টা করলো। মনোয়ারার পর্বতের মতো দেহ নড়ানোর সাধ্য তার নেই। মনোয়ারা মেয়েকেও ধমক দিলেন, ঢং করিস না। বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, এখনও ঢং ছাড়তে পারলি না? সুরমা বলল, ঢং কি করলাম? হাত ধরে দড়ি টানাটানির খেলা খেলছিস, এর নাম ঢং? আমি দড়ি না। মুখের কাছে কমোড নিয়ে বাথরুমে পড়ে থাকবে? হ্যাঁ, থাকবো। তুই যা, তোর জামাইকে কফি বানিয়ে খাওয়া। বাজার থেকে পেস্ট্রি এনে দুইজনে মিলে কেক পেস্ট্রি খা। কেক পেস্ট্রির ছোট্ট ইতিহাস আছে। গতকাল সন্ধ্যায় ফরিদের কিছু বন্ধুবান্ধব এসেছিল। তাদের জন্য কেক পেস্ট্রি আনা হয়েছে। মনোয়ারাকে দেয়া হয়নি, কারণ তার ডায়াবেটিস ভয়াবহ পর্যায়ের। মনোয়ারা ব্যাপারটা মনে রেখেছেন। তিনি সহজে কিছু ভুলেন না।
সুরমা বলল, মা একটু চেষ্টা করে দেখো না, নিজে নিজে উঠতে পারো কি না। মনোয়ারা বললেন, উঠতে পারলে তো উঠেই যেতাম, মুখের কাছে গু নিয়ে শুয়ে থাকতাম না। তোর ইংরেজির মহাসাগর বাপকে খবর দে, সে এসে দেখুক কী অবস্থা। শফিককে খবর দে, মনে হয় আর আমি বাঁচব না। তোমার কিছু হয়নি মা? আমার কিছু হয় নাই, ঢং করার জন্য বাথরুমে শুয়ে আছি, সামনে থেকে যা। তোর চেহারা যেমন বান্দরের মতো, কথাবার্তাও বান্দরের মতো, কিসকিস কিসকিস, গলার আওয়াজ শুনলেই মাথা ধরে। ঘটনা ঘটেছে দুপুরে, এখন প্রায় সন্ধ্যা, এখনও মনোয়ারা বাথরুমেই শুয়ে আছেন। ডাক্তার এসে দেখেছেন, বলে গেছেন মাথার সিটি স্ক্যান করালে ভালো হয়। সিটি স্ক্যান মেশিন ঢাকায় নতুন এসেছে, ডাক্তাররা এখন কথায় কথায় সিটি স্ক্যান করাতে বলেন। অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে, এখনও এসে পৌঁছায়নি। অ্যাম্বুলেন্সের লোকজন স্ট্রেচারে করে তাকে বাথরুম থেকে নিয়ে যাবে। সুরমার মনে ক্ষীণ আশা মা তাতে আপত্তি করবে না। জয়নাল সাহেব খবর পেয়ে চলে এসেছেন। স্ত্রীর সঙ্গে দেখা করার মতো মানসিক সাহস তিনি এখনও সঞ্চয় করে উঠতে পারেননি। যতবার মনোয়ারার সঙ্গে দেখা হয়েছে ততবারই তাকে ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে। মাঝে মাঝে তার কাছে মনে হয়, এই যে তিনি একা হোটেলে বাস করেন, তার পিছনে আল্লাহ পাকের খাস রহমত আছে। আল্লাহ পাক সব কিছুই বিবেচনা করে এই ব্যবস্থা করেছেন। সুরমা এসে বাবাকে বলল, বাবা তুমি এখনও বসার ঘরে বসে আছো কেন? মার কাছে যাও। তিনি বললেন, যাচ্ছি রে মা, যাচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপর যাই। শফিককে খবর দিয়েছিস? খবর দিয়েছি। শফিকের জন্য একটু অপেক্ষা করি, বাপ বেটা একসঙ্গে যাই। আমাকে দেখলে তোর মা আবার হয়ে যাবে। সুরমা বলল, মা চেঁচামেচি করবে, তুমি চুপ করে শুনবে। জয়নাল সাহেব হতাশ গলায় বললেন, অবশ্যই অবশ্যই, এক কাপ চা দে, চা খেয়ে তারপর যাই। জামাই কোথায়? অ্যাম্বুলেন্সের জন্য গেছে। জয়নাল সাহেব কিছুটা স্বস্তি বোধ করলেন। মনোয়ারা তাকে দেখে যেসব কথাবার্তা শুরু করবেন, সেসব কথা জামাই বা পুত্রবধূ শ্রেণীর কারোরই শোনা উচিত না। সুরমা বলল, চা পরে খাবো, আগে মার কাছে যাও। মনোয়ারার মাথার নিচে একটা বালিশ দেওয়া হয়েছে, অনেক কায়দা করে একটা টেবিল ফ্যান লাগানো হয়েছে। টেবিল ফ্যানের সমস্যা হলো একটু পরপর ফ্যান ঘুরে যাচ্ছে। সুরমার বড় মেয়ের দায়িত্ব হলো ঘুরে যাওয়া ফ্যান ঠিক করে দেয়া। মেয়েটার নাম রুনি, ক্লাস 7-এ পড়ে, অতি ভালো মেয়ে। এই বয়সের একটা মেয়ে এক নাগাড়ে এতক্ষণ বাথরুমে বসে থাকতে পারে না, সে শান্তভাবেই বসে আছে। এর মধ্যে মনোয়ারা তার নাতনির গালে একটা চড়ও দিয়েছেন। সে নিঃশব্দে কিছুক্ষণ কেঁদে আবার চুপ করে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। জয়নাল সাহেব এসে রুনির পাশে বসলেন। মনোয়ারা স্বামীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি ভালো আছো? জয়নাল সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তোমার কাছে 100 টাকা হবে? অবশ্যই হবে। তাহলে এক কাজ করো, 100 টাকা নিয়ে ওষুধের দোকানে যাও, আমার জন্য 100 টাকার ঘুমের ওষুধ কিনে আনো। এক্ষুনি যাচ্ছি। ঘুমের ওষুধের নামটা বলো। নাম লাগবে না, ঘুমের ওষুধ হলেই হবে। এই ওষুধ আমি তোমার সামনে খাবো, খেয়ে মরে যাব। স্বামীর ভাত খাওয়ার সৌভাগ্য আমার কপালে নাই। স্বামীর কিনে দেওয়া ওষুধে খেয়ে মারা গেছি, এটা বলার মধ্যে আনন্দ আছে না? বিরাট আনন্দ। জয়নাল সাহেব অপ্রস্তুত চোখে রুনির দিকে তাকালেন। শুরুটাই এরকম, শেষ কি হবে কে জানে। মনোয়ারার মুখ ছুটে গেলে সর্বনাশ। মনোয়ারা বললেন, আমাকে মেয়ের ঘাড়ে ফেলে দিয়ে হোটেলে বসে মচ্ছব করো। মেয়ে জামাই আমাকে কী চোখে দেখে কোনো দিন খোঁজ নিয়েছ? জয়নাল সাহেব বিড়বিড় করে বললেন, সুরমা তোমার খুবই যত্ন করে, ফরিদও অতি ভালো ছেলে। মনোয়ারা বললেন, বিড়বিড় করে সাপের মন্ত্র কী পড়তেছ? যা বলার পরিষ্কার করে বলো। রুনি তার নানাকে চোখে ইশারা করলো চুপ করে থাকতে। জয়নাল সাহেব চুপ করে গেলেন। মনোয়ারা বললেন, খেয়ে না খেয়ে যে আছি এটা কি জানো? দুপুরে পান কিনে খাবো, এটা একটা পানের পয়সা নেই। 50 পয়সার জন্য জনে জনে হাত পাততে হয়। আমাকে দেখিয়ে দেখিয়ে এরা কেক পেস্ট্রি খায়, একবার জিজ্ঞেসও করে না, আম্মা কেক খাবেন? বাড়িতে যখন কেউ কুত্তা পালে তার দিকেও এক টুকরো কেক বাড়ির মালিক ছুঁড়ে দেয়। জয়নাল সাহেবের খুবই লজ্জা লাগছে রুনির সামনে এইসব কথা। মেয়েটা কি লজ্জাই না পাচ্ছে। সুরমাও নিশ্চয় শুনছে, সে তেমন লজ্জা পাবে না, কারণ মার স্বভাব সে জানে। জয়নাল সাহেব নিচু গলায় বললেন, শান্ত হও, তোমার শরীরটা খারাপ। মনোয়ারা বললেন, আমি শান্ত হব আর তোমরা সবাই অশান্ত থাকবে? হোটেলে যখন থাকো তখন শান্ত থাকো না অশান্ত থাকো? তোমার কথা বুঝলাম না। আমার কথা কিভাবে বুঝবে? আমার কথা হলো অশান্ত কথা, তুমি বুঝবে শান্ত কথা।
শান্ত কথা তোমাকে কে বলে ঠিক করে বলো তো? হোটেলে বাজারের মেয়ে ছেলে আসে? তোমার কি বাঁধা কেউ আছে? এইসব হোটেলে কি চলে তা আমি জানি। জয়নাল সাহেব শরমে মরে যাচ্ছে। বাচ্চা একটা মেয়ে পাশে বসে আছে, না জানি সে কি মনে করছে। মনোয়ারা বললেন, এই যে ইংরেজিওয়ালা, এখন সব কথা মন দিয়ে শোনো। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এই বাথরুমে পড়ে থাকবো। আমাকে বাথরুম থেকে তুলতে হলে হয় তুমি তোমার হোটেলে নিয়ে তুলবে, আর নয় তোমার গুণধর ছেলেকে বলবে তার বাসায় নিয়ে তুলতে। ছেলে শুনেছি মহা তালেবর হয়েছে, গাড়ি করে ঘুরে বেড়ায়, মেলা বেতন। বউ কোলে নিয়ে এখন বসে থাকে, বুড়া মায়ের খোঁজ নাই। জয়নাল সাহেব ক্ষীণ গলায় বললেন, ব্যবস্থা হবে। মনোয়ারা বললেন, ব্যবস্থা যেন আজকেই হয়। তোমার গুণধর ছেলেকে বলবে সে যেন আজই আমাকে এই নরক থেকে উদ্ধার করে। বলবো, অবশ্যই বলবো, সে আসুক। আর তুমিও আমার সঙ্গে থাকবে। তোমাকে আর হোটেলে থাকতে দেব না। হোটেলে থাকবে আর নটি মেয়েদের দুধ ছানাছানি করবে, তা হবে না। রুনি লজ্জা পেয়ে উঠে চলে গেল। জয়নাল সাহেব মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলেন, কারণ আল্লাহ পাক মেয়েটাকে উঠে চলে যাবার মতো বুদ্ধি দিয়েছেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আপনাদের জন্য কাল নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ রাত্রি।